স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 518তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। আমার হাতে বামে আছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, আছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি। আপনাদের চারজনকে আছে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজকের এই পর্বে আমরা আলোচনা করব সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির অভিযোগ। অন্যদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অঢেল সম্পদ এবং তিনি যখন দায়িত্বে ছিলেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে তো নিষেধাজ্ঞার বিষয়টি আছে। এমন বাস্তবতায় বিরোধী দল, বিরোধী মতের অভিযোগ এই আওয়ামী লীগ আজিজ এবং বেনজির আওয়ামী লীগ আসলে কি তাই, এই নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে ডক্টর ইউনুস ইস্যু। এবার মানি লন্ডারিং মামলায় তার বিচার শুরু হয়েছে। তিনি বলছেন রাজনীতির আর কিছুই দেশে অবশিষ্ট নেই, একটি দল সবকিছু দখলে নিয়েছে। এই নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে ভারতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন নরেন্দ্র মোদী। তাহলে কি হবে বিএনপি এবং সমমনাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের, এসব নিয়ে আজকের বিএসআরএম গণতন্ত্র এখন আলোচনা শুরু করব। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বলছিলাম বেনজির, সব মিলে বেনজিরের পরিবারের নামে 12টি ফ্ল্যাট, বিভিন্ন জেলায় 697 বিঘা জমির খোঁজ পাওয়া গেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ খুব জোর দিয়ে বলছে অপরাধীর শাস্তির সৎসাহস একমাত্র আওয়ামী লীগই রাখে। আওয়ামী লীগ কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্টে খুব ওস্তাদ। নিজেদের ক্রাইসিস হোক, দেশের ক্রাইসিস হোক পারে তা বলবো না, কিন্তু নিজেদের ক্রাইসিসকে একভাবে ধামাচাপা দেওয়া, অন্যের উপর দিয়ে দেওয়া, এগুলো করতে পারে। বেনজির তো একদিনে তৈরি হয়নি। এই বেনজির আগে অন্যান্য পদে ছিলেন, র্যাবের প্রধান ছিলেন। র্যাবের প্রধান থাকা অবস্থাতে এখন যেরকম আজিজ স্যাংশন পেয়েছিলেন সেরকম স্যাংশন পেয়েছিলেন, পুরো র্যাবের উপর স্যাংশন দেওয়া হয়েছিল। তারপরেও এই সরকার তাকে জাতিসংঘে নিউ ইয়র্কে পাঠিয়েছিল প্রতিনিধি করে। তার মানে তখন তারা আমলে নেয়নি। তার সম্পর্কে যে সমস্ত কথাবার্তা শোনা গেছে, গুজব শোনা গেছে, বা যেভাবেই বলেন না কেন, সেই সম্পর্কে তারা কোনো রকম আমল নেয়নি। এছাড়া আপনি যে আয়নাঘর সহ বেশ কিছু ডকুমেন্টারি তৈরি হয়েছে, বিকজ মানে এমনি ধরেন যে একটা ইউটিউবের অনুষ্ঠান হলো সেটা একটা কথা, আর একটা হচ্ছে যে যেটা ডকুমেন্টারি দেখা গেছে সেই লোকগুলো কথা বলেছে, এবং ক্রস ফায়ার ইত্যাদির অভিযোগ, মেলা অভিযোগ হয়েছে তার নামে, এবং এই যে বল প্রয়োগ করা, ক্ষমতার অপব্যবহার করা, এই সমস্ত অভিযোগও তার নামে অনেক অনেক কিছু হয়েছে। সেই সময় কি করেছে সরকার? এটা নিশ্চয়ই বিরোধী দল অ্যাড্রেস করতে পারবে না, তাকে শাস্তি দিতে পারবে না, শাস্তির আওতায় আনতে পারবে না, সংসদের মধ্যে নিতে কিছুই করতে পারবে না। এটা সবাই জানে যে গত পরপর 3টা যে তথাকথিত সংসদ নির্বাচন হয়েছে, সেই সংসদ নির্বাচন হয়নি, ওটা একভাবে এক পেশি বিষয় হয়েছে। আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না, সেগুলো সবাই জানে, প্রতিষ্ঠিত বিষয়। এবং এই সমস্ত নির্বাচনে এই ভদ্রলোকের রোল ছিল একদম সুস্পষ্টভাবে সরকারের পক্ষে। উনি ওপেন এরকম কথাবার্তা বলেছিল। পুলিশের বিভিন্ন কর্মকর্তারা এমন এমন বক্তব্য দিয়েছেন যেগুলো মনে হয়েছে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছেন। সেটা উনি দিতে পারেন না, চাকরিতে থেকে গভর্নমেন্ট সেটা ধরেন নেই। দ্বিতীয়ত, তার নামে যতগুলো অভিযোগ আছে সেই অভিযোগগুলো কিছু করেননি। চতুর্থত, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যখন একজন নামে অভিযোগ হলো, তারপরে সেই অভিযোগ আমলে না নিয়ে তাকে প্রমোশন দিলেন, তার মানে আপনি তাকে প্রমোট করছেন। আমি বলছি তার চাকরি জীবনের কোনো একটা স্টেজ থেকে এসে গভর্নমেন্ট প্রমোট করতে করতে তাকে এতদূর দিয়ে আসছে, এটা গভর্নমেন্টের দায়িত্ব স্বীকার করতে হবে। গভর্নমেন্ট যদি সেই গভর্নমেন্ট আছে বলেই আমি বলছি যে তারা যদি বলে বিচার করবার মতো সৎসাহস আপনাদের আছে। সৎসাহস মানে যদি একটা দেখান যে না আমাদের সাহস আছে, ভয় পাই না, তো বেনজিরকে গভর্নমেন্টের ভয় পাওয়ার তো কোনো কারণ দেখি না আমি। যদিও বেনজির সম্পর্কে ইউটিউবে যে সমস্ত কথাবার্তা বলা আছে তাতে উনি সরকারকে থ্রেট করতে পারেন, বা সরকারের জন্য তিনি থ্রেট হতে পারেন, এই রকম ডকুমেন্ট নাকি তার কাছে আছে, এগুলো বলা হয়েছে। সেগুলোর মধ্যে আমি মানে আমার নিজস্ব বক্তব্য দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি না, কিন্তু সেই বিষয়গুলো আছে। বড় কথা বলি আপনাকে, অভিযোগ দেওয়ার আগে যখন কালের কণ্ঠ তার উপরে নিউজটা ছাপলো, তখনই তো বিবেচনা নেবার বিষয় ছিল। বিকজ কালের কণ্ঠ বলেন, যে কোনো পত্রিকা যখন একটা বিষয় এরকম করে লেখে, তখন কনসার্ন অথরিটি যারা তারা কগনিশনে নেওয়ার কথা, তারা কগনিশনে নিয়েছেন যে তার কোনো প্রমাণ নেই। বরঞ্চ তারপরে
একটা ইনভেস্টিগেশনের কথা হয়েছে, সেই ইনভেস্টিগেশন দুদক করতে চেয়েছে, গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। গভর্নমেন্ট বন্ধ করেছে কীরকম করে? কোর্টের একটা রায়ের মধ্যে দিয়ে। এবং গভর্নমেন্ট মানে কোর্ট যেটা বন্ধ করতে হয়েছে তো ভাবনার অতীত। তারপরে যখন এইটা নিয়ে আরও বেশি নাড়াচাড়া হলো, প্রকাশ্যে আসলো, তখন তাকে গভর্নমেন্ট প্রকারান্তরে নয়, আমি বলবো ডাইরেক্টলি শেল্টার দিয়েছে। কীরকম? ওনার নামে চতুর্দিকে যখন কথাবার্তা হচ্ছে তখন গভর্নমেন্ট কিছু বলে নাই, অ্যাজ ইফ গভর্নমেন্ট কিচ্ছুই জানে না। দেখেন, অপোজিশনের কোনো একজন নেতার নামে যদি গভর্নমেন্টের ওয়ারেন্ট থাকে বা পুলিশের ওয়ারেন্ট থাকে, ও মাটির তলে থাকলে সেখান থেকে খুঁজে বার করে ফেলে। আর এই লোকের নামে এত কথাবার্তা, গভর্নমেন্ট যেন কিছুই জানে না যে সে বিদেশ চলে গেছে, কিন্তু উনি গেছেন। পরে আবার বিস্তারিত আলোচনায় আসছে। জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, এই যে বেনজির আহমেদ, আজিজ আহমেদ, এত আলোচনা, বেনজির অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে, দুদকের মামলা শিগগিরই। সবশেষ যদি খবর এই হয়, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? আপনাকে ধন্যবাদ এবং যারা আলোচকবৃন্দ আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা আমাদের জন্য খুব বিব্রতকর এবং দুঃখজনক যে সাবেক সেনাপ্রধান এবং সাবেক পুলিশ প্রধান এই দুজনকে নিয়ে আমরা আজকে যে আলোচনা করতেছি, আমার মনে হয় যে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতন একটি ব্যাপার। অর্থাৎ অনন্য দিক থেকে গোটা জাতির চোখ এই দিকে নিয়ে আসার জন্য একটি অপপ্রয়াস চলতেছে এখন। কেন? অনেক কিছু আছে। আপনি কি মনে করেন শুধু এই বেনজির সাহেব বা সাবেক সেনাপ্রধান ওনারাই এই সমস্ত করছেন? এই দেশে অনেকে আছে যারা কোনদিন কোনো পদে ছিলেন না, রাজনীতির ধারে কাছে আসে নাই, তারা শুধু আঙ্গুল ফুলে কলা গাছে অন্যায়, তারা দেশে এবং বিদেশে এখন কম্পিটিশন নেমেছেন যে কারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ধনী, অথবা বিদেশে নাম রেখেছে ওই দেশের মধ্যে কারা কত ধনী হবে। তাদের নাম তো কোথাও কেউ উচ্চারণ করে না, তাহলে আমরা কি বর্ণনা করব? এই যে টোটাল যে সম্পত্তি, কয় টাকা সম্পত্তি, বিদেশের নাম জানি না। এ পর্যন্ত গভর্নমেন্ট যেটা বের করছেন, সাবেক পুলিশ প্রধান আইজিপি বেনজির আহমেদের 4টে ফ্ল্যাট, কত হতে পারে আমি জানি না। সবশেষ 12টি ফ্ল্যাট, আরো 8টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। 12টি ফ্ল্যাট যদি মানে শুধু গুলশানে না, অন্য জায়গায় না, বিভিন্ন জায়গায় 12টি ফ্ল্যাটের দাম আমি অ্যাভারেজ ধরলাম 3.36 কোটি টাকা, 3 কোটি টাকা করে ধরি। আর এই যে 600 বিঘা জমি ধরলাম, কত? 697 বিঘা জমি, 700 বিঘা, 535 কোটি টাকা। 100 কোটি টাকা তো হয় না, এই যে আপনি দেখাইতেছেন। বাচ্চা এর থেকে অনেক বেশি টাকা নিয়ে এই যে 532টি বাড়ি দুবাইতে করছে কারা? এর একটা বাড়ির দাম জানেন? আমি দুবাইতে গেছিলাম একবার, আমাকে ইন্ডিয়ান এক ইঞ্জিনিয়ার সে নিয়ে একটা বাড়ি দেখে লোক, এইটার দাম কত? আমাদের দেশি টাকা আমরা হিসেব করলাম যে 21 কোটি টাকা, ওই পাম্প সিটিতে একদম সমুদ্রের মধ্যে 21 কোটি টাকা, সবচেয়ে অভিজাত এলাকা যেটি তখন। তখন বেনজির সাহেবের অবশ্য সেনাপ্রধান আজিজ সাহেবের দুর্নীতি নাই, তারা সেই ক্ষমতা ব্যবহার তার ভাইদেরই করে ইত্যাদি হয়, আমি সেদিকে যাব না। এই যে বেনজির সাহেবের 100 কোটি টাকা বা 200 কোটি টাকা ধরলাম, তার হাতে সব ক্ষমতা ছিল। সে এই সিটির পুলিশের প্রধান ছিলেন, অর্থাৎ কমিশনার, পুলিশ কমিশনার ছিলেন, উনি র্যাবের প্রধান ছিলেন, আইজিপি হয়েছে। কি ক্ষমতা তার কাছে না ছিল? গোটা দেশ তো তার কাছে আসতে পারত, তা সেই হিসেবে সে তো কিছুই করে নাই। অথচ যাদের কিছুই নাই, আমাদের ঢাকায় একটা কথা কয় যে নুলমস্তান, অর্থাৎ এখন যারা জীবনে কিছু ছিল না, 3 নম্বর ছিল না, জিএন নম্বর ছিল না, সরকারকে একটা ভোট দিতেও আসে না, কোনো সরকার না, আওয়ামী লীগের কথা বলবো না, তারা এই ধার ধার নেয়। অথচ শুধুমাত্র তেল মালিশ করে মর্জন করে হঠাৎ একদিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি, হাজার কোটির মালিক হয়ে তারা বিদেশে চলে গেছেন। আমরা যদি এক একটা প্রজেক্ট ধরি, সব নাম আমাদের কাছে আছে, তাহলে কি ভয়াবহ অবস্থা। আপনি আমরা শুধু এই দুজনকে নিয়ে কথা বললে মনে হয় ওদের এই রকমের আজিজ, এই রকমের বেনজির, এটা তো সামান্য। এদেশে হাজার হাজার তৈরি হয়েছে এই কয়েক বছরে। সাধারণ আমার পাশে আছেন। আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল কি? বৈষম্যের মধ্যে পাকিস্তানি অন্যায়, অত্যাচার, নিপীড়ন,
বৈষম্যতার বিরুদ্ধে আমরা অস্ত্র ধরছিলাম। কিন্তু এই যে এখন যেটা হচ্ছে, এরা কারা? এর বাপ দাদা 14 পুরুষ আওয়ামী লীগ করে নাই, অথবা অন্য কোনো দল করে নাই। আবার আপনার কাছে পরে এই আলোচনায় আসছি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, এই কথাটা আপনারা বারবার বলছেন যে আরো কত বেনজির আজিজ আছেন, একই কথা এলো, কিন্তু এই যে একটি কথা, যে এটাকে আসলে শাক দিয়ে মাছ ঢাকার, যে আরো কোনো বড় এর থেকে দৃষ্টি সরানোর জন্য এই আজিজ বেনজিরের উপর ভর করা কিনা? আপনাকে ধন্যবাদ। আমার সাথে 3 জন বিজ্ঞ আলোচক, সম্মানিত রাজনীতিবিদ 3 জনই, ওনাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা আজকের এই আলোচনা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। আসলে বিষয়টা দেখতে হবে যে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে, কোথায় আমরা আছি, আজকে দেশ কারা চালাচ্ছে, কারা ক্ষমতাবান, রাজনীতি কি আছে? এই যে প্রশ্নের উত্তরগুলো মিলানো যায় না। এবং আমরা দেখছি যে ফিরোজ ভাই এখানে আছে, তো ফিরোজ ভাই সংসদে বলছিলেন যে ক্ষমতাবান কারা। আজকে ওইখানে কি ওই যারা নির্বাহী অফিসার আছে তারা ক্ষমতাবান, না সেখানে পার্লামেন্ট মেম্বার ক্ষমতাবান? কারা নিয়ন্ত্রণ করে? তো দেখা গেছে যে আসলে ওনাদের পার্লামেন্ট মেম্বার ওনারা আছে ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে তাদের হাতে ক্ষমতাটা নাই। আজকে দেশটা কোন দিকে যাইতেছে? আজকে যে এই যে বেনজির, আজকে বেনজির তো একটা সিম্বল। আমরা তো আগেই বলছি যে রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করতে, যে রাজনীতিহীন দেশটা করতে, যে আজকে প্রশাসনের এদেরকে দলীয়করণ করতে, যে সব কিছু শেষ করে ফেলছে। যখনই দলীয়করণের চিন্তাভাবনাটা আসছে এবং তাদের উপর নির্ভর করে রাজনীতিকে দমানোর চিন্তা করছে, তখনই কিন্তু এগুলো বিস্ফোরা হিসাবে দাঁড়ায় গেছে। আজকের এই কারণেই আমরা বারবার সেই কথাটা আগেই বলে আসছিলাম যে প্রশাসনকে তার ওয়েতে চলতে দেন। প্রশাসন কোনো দলের না, প্রশাসন রাষ্ট্রের, এবং রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যে তারা যেন কাজ করতে পারে সেই সুযোগটা থাকা দরকার। কিন্তু এখানে সেটা নাই। দল, সরকার, প্রশাসন এক হয়ে গেছে। দুদকের মামলা হচ্ছে, শিগগিরই বিচার শুরু হবে। এটা তো হলো পচায় দিয়ে আজকে মামলা হচ্ছে, আগে হইলো না কেন? বা আগে সেই সুযোগটা পাইলো কেন? অর্থাৎ যদি ব্যবস্থাটা তো যদি থাকতো যে এইখানে এই ধরনের কিছু করা যায় না, করলে অবস্থা খারাপ হবে। কারণ এই ধরনের ও হয়তো আজকে এখন ধরা খাইছে, এই ধরনের হাজার হাজার করে তো পার পাইতেছে, যেটা আজকে ফিরোজ ভাই যেটা বলতেছে। কারণ এখানে তো বিচারের কোনো বিচার নাই। বিচার যদি থাকতো তাহলে আজকে অবস্থা হইতো না। আজকে দেশটার ক্রমান্বয়ে কোথায় যাচ্ছে দেখেন। আজকে এই যে ব্যাংক, আজ গতকালকে দেখলাম যে বগুড়াতে ব্যাংকের বোর্ড লুট করে কত চলে গেছে। সে কিছুদিন আগে দেখলাম আমরা যে পার্বত্য চট্টগ্রামে সেখানে অবস্থা হয়েছে। ঢাকা শহরে দেখলাম মতিঝিলে অস্ত্র নিয়ে দৌড়াইতেছে, একজন আরেকজনের ধরা গুলি করতেছে প্রকাশ্যে রাজপথে। আমরা কি দেখতেছি যে আজকে আওয়ামী লীগ ওসির কার্যালয় ঘেরাও করে সেখানে মানে তাণ্ডব করতেছে, আবার সেখানে হরতাল দিতেছে, তাই না? আজকে অর্থাৎ দেশ তো একটা কি একটা অবস্থায় চলছে। এই বিষয়গুলো নিয়ে আবার পরে আলোচনা করব। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি, ইচ্ছে করে আপনার কাছে সবশেষে এলাম। আজিজ বেনজির প্রসঙ্গে নানা মন্তব্য আছে, এই যে আর কত আজিজ বেনজির আওয়ামী লীগে আছে, এই আওয়ামী লীগ আজিজ বেনজিরেরই আওয়ামী লীগ। আপনাকে ধন্যবাদ। অগণিত দর্শক শ্রোতা, তাদেরকেও ধন্যবাদ জানাই। বিষয়টা যেটা তুলেছেন এটা অমূলক নয়। আজিজ এবং আপনার বেনজির, বাংলাদেশে আজিজ বেনজির কিন্তু আজকে সৃষ্টি হয়নি, অনেক আগে থেকেই সৃষ্টি হয়ে আছে। তবে এগুলো কিছু কিছু প্রকাশ হয়েছে, কিছু কিছু ধরা পড়েছে, কিছু কিছু ছোটোখাটো কিছু বিচার হয়েছে, এরকম বহুত ঘটনা আমরা দেখেছি। সালাম ভাই একটা কথা বললেন, দেশটা কোন দিকে যাচ্ছে। আসলে রাজনীতি আছে কিনা উনি প্রশ্ন তুলেছেন। রাজনীতি নাই এটা কিন্তু সঠিক না। রাজনীতি আছে, রাজনীতি আছে বলেই পার্লামেন্ট আছে, রাজনীতি আছে বলেই ওনারা মিটিং করতে পারছেন, আমরা মিটিং করতে পারছি, ওনারা মিছিল করছেন, আমরা মিছিল করছি, টক শো করতে পারতেছি, সব দল এক টেবিলে বসে আমরা কথা বলতে পারতেছি। এটা কিন্তু রাজনীতির ধারা। সুতরাং রাজনীতি আছে। দেশটা কোন দিকে যাচ্ছে এই প্রশ্নে আমার এটা হলো এই যে একটা সরকার যখন থাকে
তার যদি বিরোধী দল যথাযথ অ্যাক্ট না করে তাহলে কিন্তু সরকার নানা ধরনের ভুল করতে পারে। তারপরে সরকারের মধ্যে যারা এই যে প্রশাসনের মধ্যে যারা আছেন তাদের সেই সমস্ত ভুল ত্রুটি তুলে ধরার লোকটা কোথায়? পার্লামেন্টে যদি আজকে এই যে সালাম ভাই কি বলবেন যে আসলে দুনিয়ার কোথাও এই ধরনের কোনো নজির আছে যে একের পর এক পার্লামেন্ট নির্বাচন বয়কট করার? এই বয়কট করার নজির আমার জানা মতে, আমি জানি না, আমি যদি ভুল হয় আমি দুঃখিত, কিন্তু আমার জানা মতে আমি যতটুকু রাজনীতি একজন কর্মী হিসাবে যেটুকু মনে করি, দুনিয়ার কোনো দেশেই কিন্তু আপনার এই নজির নাই যে একের পর এক সমস্ত নির্বাচন তারা বয়কট করবে। বয়কট করার কারণটা কি? ওনাদেরকে ক্ষমতায় আসতে হবে, সেই নিশ্চয়তা দিলে পরে ওনারা নির্বাচনে আসবেন। এই নিশ্চয়তা কে দেবেন? এখন যতই বলেন যে এই আজিজ বেনজির বা সরকারের কিছু লোকজন যারা আপনার সরকারের পক্ষে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পক্ষে ওনাদের ভাষ্যমতে কাজ করতেছেন, এই কথাটা ঠিক যে প্রশাসন কিন্তু কোনো দলের না, প্রশাসন সরকারের, জনগণের। সরকার মানেই জনগণের। এখন সরকার যখন প্রশাসন কার্যক্রম পরিচালনা করে সেই ক্ষেত্রে সরকারের যে নিয়ম নীতিগুলো সেগুলো তাকে অনুসরণ করতে হয়। আমরা যারা পার্লামেন্ট মেম্বার তাদের কিন্তু আমাদের পার্লামেন্টে কিন্তু কিছু নিয়ম নীতি এগুলোকে অনুসরণ করতে হয়। এই জায়গাটাই তো প্রশ্ন উঠছে যে যখন আজিজ আহমেদ বেনজির আহমেদরা অনিয়ম ক্ষমতার অপব্যবহারে জড়ালেন তখন আওয়ামী লীগ কি করলো? আওয়ামী লীগ এটাকে তো বাধা দিচ্ছে না, যেটা দুর্নীতি দমন কমিশন যে কার্যক্রমটা শুরু করেছে বাধা দিয়েছে বা এই ব্যাপারে কি বলেছে না এদের বিচার হবে না? বিচার তদন্তের পরে অবশ্যই বিচার হবে। আপনি একটা জিনিস ঘটনা বলি, ফরিদপুরের ছাত্রলীগের ছেলে তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিআই মোশাররফ হোসেন সাহেব, উনি এমপি ছিলেন, ওনাকে তো বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, দলীয়ভাবে ব্যবস্থা নিলেন। তারপরে এই যে বিষয়গুলো সেখানে যে তদন্তগুলো হচ্ছে কোনো জায়গায় কি বাধা দিয়েছে? সুতরাং এর পরে তদন্ত করে চার্জশিট হবে, বিচার হচ্ছে না, অনেক তদন্ত করে বিচার। এই আলোচনা আবার ফিরছে একটি নির্ধারিত বিরতির পর। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছে বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখনে। মাহমুদুর রহমান মান্না, এই যে আজিজ আহমেদ বেনজির আহমেদ নিয়ে কথা হচ্ছিল, একটু যুক্ত করতে চাই। বাংলাদেশের দুর্নীতি বিরুদ্ধে লড়াই একসঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র, ভয়েস অব আমেরিকাকে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই যে আজিজ বেনজির নিয়ে কথাগুলো আসছিল, একটি মন্তব্য আছে শাহজাহান খান এমপির যে বিরোধী দল যদি ঠিকমতো কাজ না করে তখন সরকার ভুল করতে পারে। কার মন্তব্য বললেন? শাহজাহান খান সাহেব মন্তব্য করলেন যে বিরোধী দলও তো আসলে ঠিকমতো তার দায়িত্বশীল ভূমিকা। হয় কি জানেন, এই সমস্ত মানে ডিপ্লোম্যাটিক সার্কেলের কোনো কথাবার্তার উপরে মন্তব্য দেওয়ার যে ব্যাপারে খুব থরলি জানতে হয়। এইটা কেবলমাত্র তারা কি বললেন এর উপরই নির্ভর করে না, কোন প্রেক্ষিতে বললেন, কোন ভঙ্গিতে বললেন, বডি ল্যাঙ্গুয়েজ সব মিলেই বলছি। ডোনাল্ড লুই হোক অথবা তাদের রেগুলার ব্রিফ করে ম্যাথিউ মিলার, যার কথাই বলেন না কেন, তবে ডোনাল্ড লু একদিন এসব ব্যাপারে চুপচাপ ছিলেন। এখন বলে আমি আসবার সময় আপনার ওই ফেসবুকে বা ইউটিউবে কোথাও দেখলাম, একটা ছোট্ট কমেন্ট দেখলাম, তা হচ্ছে যে এইটা সম্ভবত আরও স্যাংশন হতে পারে তাই ইঙ্গিত দিলেন ডোনাল্ড লু বলছেন। আমি ভেতরে কিন্তু পড়ি নেই। আমি প্রথমত এই যে এইসব বিষয় নিয়ে আপনারাও খুব আগ্রহ দেখান, সংবাদপত্রগুলো খুব লেখালেখি করে, এগুলোর কারণে যে একটা হাইপ তৈরি হয় এটা বেশিরভাগ সময় নেগেটিভ মেসেজ দেয়। এরকম হয়েছিল 7 জানুয়ারির আগে আমেরিকানরা যেরকম করে কথাবার্তা বলছিল তাতে মনে হচ্ছিল যে এই গভর্নমেন্টটা থাকবে না। খোদ প্রধানমন্ত্রী বলেছিলেন ওরা তো আমাকে চায় না, আর ওরা যারাকে চায় না তারা ক্ষমতায় থাকতে পারে না। সো ইট ওয়াজ অলমোস্ট টেকেন ফর গ্রান্টেড যে উনি থাকছেন না। অথচ ঘটনা কী ঘটলো, টোটালটাই ভিন্ন জিনিস হয়ে গেল। আমি পাবলিকের মধ্যে এরকম একটা সেন্টিমেন্ট দেখি, তারা মনে করে আমেরিকা আমাদের সাথে বিট্রে করেছে। আমার সাথে 2 কথা বলতে মনে হয় যে আমাদের সাথে বিট্রে করবার কী হলো, কি বিশ্বাস ওরা আমাদের দিলেও আমরা নিলাম যে সেটা আবার ঘাতকতা করবার মতো বিষয় হলো। এরকম তো নয়, ওরা ওদের পলিটিক্স করছে,
ওরা তাদের আন্তর্জাতিক ভূ রাজনীতি যেরকম করে দেখে তার আলোকে বাংলাদেশকে কীরকম করে দেখছে তার ভিত্তিতে তারা হয়তো কথা বলছে। সো এইটার উপরে আমি মনে করি যে এরকম ডেফিনিট করে কোনো কিছু বলার কোনো উপায় নাই। কিন্তু এই যে বলছেন সরকার এবং বিরোধী দল একসাথে কাজ করার ব্যাপার, এই স্কোপ বাংলাদেশ আছে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে যে সরকার বিরোধী দলকে যতভাবে পারে কোণঠাসা করে পারলে চেপে চেপে চিড়িচাপটা করে ফেলবে, এরকম জায়গায় নিয়ে চলে যায়। সেরকম পরিস্থিতিতে এখন আমি যদি ধরেন আমিও বিরোধী দল করি, যদিও আমার দল এত বড় নয় যে সরকার আমাকে হিসাব করে সে অনুযায়ী জবাব দেবে, কথাবার্তা বলবে, কিন্তু তারপরেও যে প্রসঙ্গ দিয়ে আপনি শুরু করেছিলেন বেনজির সাহেবের সম্পর্কে ওইরকম কোনো খবর বেরোবার আগেই আমি প্রেস ক্লাবের এই মানববন্ধনে বক্তব্য বলেছিলাম যে কেন এই দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছে 10 বছর আগের কথা বলছি, এই সরকারই ছিল, তখন আমার নামে কোনো মামলাই ছিল না। আমি যাবার পরে ডিবি অফিসে বলা হলো এই দুটো মামলা আপনার নামে দেওয়া হয়েছে, যার কোনো খবরই আমি জানি না। আর এদের নামে মামলা দেবার মতো অনেক ঘটনা আছে, ইনভেস্টিগেশন হয়েছে, মামলা হয়নি, ওয়ারেন্ট হয়নি, গ্রেপ্তার করেনি। তো আমার কথা তো শুনছে না। ধরেন আজও যদি বলি, এখনও তো আজিজ সাহেব আছেন, তার 2 ভাই যে বেনামিতে নিজেদের পরিচয় জাল করে বাবা মার নাম বদলে পাসপোর্ট নিয়েছে, এটার যদি কোনো বিচার হয়েছে বা এটার কোনো ইনভেস্টিগেশন হয়েছে? কিচ্ছু হয়নি। আমি বলছি সেটা কি সরকার শুনছে না। ধরেন হাজারটা সংকট আছে আমাদের দেশের মধ্যে, বিশেষ করে অর্থনীতিতে। আমি প্রথমত ধরি প্রাইস হাইক, কি ভয়াবহ রকম দাম বাড়ছে। এই দাম কমাবার কি কি বুদ্ধি হতে পারে, আমি যতগুলো বুদ্ধি বলি। আজকে সকালবেলাও আমাদের বাজেটের উপর একটা সেমিনার ছিল, প্রায় সব ধরনের পলিটিক্যাল পার্টি যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে মুভমেন্ট করছেন, তারা প্রস্তাব বলেছেন। এর মধ্যে অনেক প্রতিষ্ঠিত অর্থনীতিবিদও আছেন। এগুলো তো সরকার একটাও কানে নিচ্ছে না। এমনকি আপনি দেখেছেন এই যে ওয়াহিদুদ্দিন মাহমুদ যে একটা যৌথ সভার মধ্যে বললেন তাদের সংগঠনের মধ্যে, তিনি বললেন যে এই পলিসিগুলো নেওয়া ভুল হয়েছে, এবং তিনি বলছেন, আমি অর্থমন্ত্রীর সমালোচনা করছি না, কারণ উনি আমার শিক্ষক ছিলেন। তার মানে অন্তত ওয়াহিদুদ্দিন মাহমুদ তার বিএনপি করেন না, জামাত করেন না, বিরোধী দল কিছু করেন না, তাদের কথাও তো শুনছিলাম। অলমোস্ট সব কয়টা রিসার্চ অর্গানাইজেশন এই দেশে বর্তমান ইকোনমিক কন্ডিশনকে ভয়াবহ বলছে, ধ্বংসের প্রান্তসীমায়, এটাকে সেভ করা যাবে তা মনে হয় না, এই বাজেট দিয়ে কিছু করা যাবে সেরকম মনে হচ্ছে না। তো সেই প্রেক্ষিতে আমি বলছি, সরকার ক্রাইসিস দেখে যদি এরকম হতো যে মাঝে মাঝে এরকম একটা গেস্টার দেখাতো, বিরোধী দলকে ডাকতো, আচ্ছা যাই হয়েছে, আমি তো ক্ষমতায় আছি, আমার সামনেই সংকটটা আপনাদেরও বসি, একসাথে কথাবার্তা বলি, কোনো সলিউশন বের করা যায় কিনা। গভর্নমেন্ট কখনো এটা করেনি, বরঞ্চ বিরোধী দলের পক্ষ থেকে যদি কখনোই প্রস্তাব দেওয়া হয়েছে, সরকার সেটা টার্ন ডাউন করেছেন, এমন অপবাদ পর্যন্ত দিয়ে, যার কারো প্রবৃত্তি হয়নি তাদের সঙ্গে কোনো কথা বলবার। তো এই প্রেক্ষিতে আমি মনে করি যে ওই একসাথে সরকারি দল বিরোধী দল যদি একযোগে কাজ করতো, ধরেন দ্রব্যমূল্যের কথাই বলি, এটা কমার জন্য বিরোধী দলের কী করার আছে? দ্রব্যমূল্য বাড়ছে কী কী কারণে, তার যেগুলো কারণ দেখা হয়েছে, সেই কারণটা অ্যাড্রেস করবার কোনোটার ক্ষমতাই বিরোধী দলের নেই। না আপনি ডলার করতে পারবেন, রিজার্ভ বাড়াতে পারবেন, না আপনি টাকার ভ্যালু স্টেবল করতে পারবেন, না আপনি সিন্ডিকেট বন্ধ করতে পারবেন, না আপনি যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেন, মনে করুন যে সাপ্লাই অফ মানিটা কমে গেলে তাহলে হয়তো জিনিসপত্রের দাম কমবে, সেটাতে কোনো কাজ হয়নি। মনিটারি পলিসি যেটা বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করেছে, তাতে কোনো কাজ হয়নি। এর কোনোটার মধ্যে বিরোধী দলের কোনো ভূমিকাই নেই। কাজী ফিরোজ রশীদ, এই যে ডোনাল্ডোর মন্তব্য, আর এই যে কোনো সংকট, সেটা রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক, এই যে একসাথে কাজ করার যেই বিষয়টা, এটি কেন নাই হয়ে গেল? ওইটা কখনো হবে না। ওই কথা বলে সময় নষ্ট করব না, এইটা হবে না, এইটাই ধরে নিচ্ছি যে এইটা আর কখনো হবার না, হবেও না। আমার কেন মনে হয় কি জানেন, যে সরকার বইয়ের পঙ্কি ঘোড়ায় চড়ে শুধু সামনের দিকে ছুটছে আর ছুটছে আর ছুটছে, এর আশেপাশে দেখার বোধ হয় আর কিছু নেই। এই যে বাচ্চু মানে অন্য বাচ্চু না, আপনি আমাদের এই যে একটা ব্যাংকের একদম ডুবাইয়া চলে গেল আব্দুল হাই বাচ্চু, তা সে কিভাবে দেশ থেকে চলে গেল? তার তো মামলা টামলা সবই ছিল, দুদিকে 4 বার গেছে, কিন্তু তাকে তো গ্রেপ্তার করা হয় নাই। এইটা যদি একজন সাধারণ রাজনীতিবিদ হইতো, কবে মাথায় দড়ি দিয়ে খাঁচার মধ্যে ডক্টর ইউনূসের তো খাঁচায় ঢুকছে, এর খাঁচার মধ্যে তালা দিয়ে রেখে দিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক দিন। মহিউদ্দিন খান আলমগীর
আরেকটি ব্যাংক খাইয়ে ডুবাইয়া চলে গেল এই সংসদে বসে। তার কি হয়েছে? সেটা এই দেশেই আছে, কেউ জিজ্ঞেস করতে সাহস পেয়েছে? করবে না এগুলো। আজকে ব্যাংকিং খাতে চলছে চরম নৈরাজ্য, চরম। দেখেন 1,83,000 কোটি টাকা ঋণ খেলে পেয়েছে, এটা বাংলাদেশ ব্যাংকের তথ্য। যেদিনকে বাজেট দিয়েছে ওই দিন তারা বলছেন, এবং তারাই বলছে যে 85,000 কোটি টাকা আছে যে ঋণ কোর্টে আটকে আছে মামলায়, এবং অন্যান্য ঋণ অবলগুণ কিছু লোককে করা হয়েছে, কিছু লোককে মাফ করে দিয়েছে, কিছু লোককে বেওয়ারিশ ঋণ, অর্থাৎ যা কোনোদিন কোনো ওয়ারিশ নেই পাবেন না, ঠিক আছে নাই, এই সমস্ত ঋণ দিলে 4.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি হয়ে গেছে ঋণ। এখন ব্যাংকগুলি দেউলিয়া হওয়ার পথে, প্রত্যেকটা ব্যাংকের অবস্থা খুব খারাপ। শেয়ার মার্কেট, আমি শেয়ার মার্কেটে 48 বছর, কোনোদিন শুনি নাই যে ফ্লোর প্রাইস উঠিয়ে দেবেন 5টা কোম্পানি রেখা, আর সব কোম্পানি ফ্লোর প্রাইস উঠিয়ে দিচ্ছেন, কোম্পানিগুলো নিচের দিকে নেমে গেছে। এই ভাগ্যবান 5টা কোম্পানি কাদের? আপনার সাংবাদিক আপনারা খোঁজ দেবেন, আমরা কেন বলবো? 5টা কোম্পানি ফ্লোর প্রাইস তুললো না। বড় বড় কোম্পানি, চমৎকার কোম্পানি, যারা রেগুলার ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, রাইট দিচ্ছে, বোনাস দিচ্ছে, তাদের শেয়ার দাম একদম তলানিতে ঠিক আছে। অর্থাৎ স্মরণকালের সব থেকে বেশি বিপর্যয় ঘটেছে এই শেয়ার মার্কেটে। পড়তে পড়তে শেষ সীমায় চলে গেছে। সাধারণ বিনিয়োগকারীরা লোকসান দিতে দিতে তারা শেয়ার মার্কেট থেকে চলে গেছে। এখন আমাদের অবস্থা কি? আর্থিক খাতের এই যে অবস্থাটা, এটা কেন একদিন তো হয় নাই। সেজন্য আমরা বলতে চাচ্ছি যে এই যে অবস্থাটা, এই যে ব্যাংকিং খাত বা আর্থিক খাত, এইটা হলো সরকারের অনেক সাফল্য আছে, সরকারের অনেক উন্নয়ন আছে অনেক দিকে। টানা 20 বছর ক্ষমতা থাকলে উন্নয়নের তো ফিস্তি দিয়া উনি আমি যদি বলি, ওনার না বললো এই 1 ঘন্টা টাইম দিলে আমরা দুজন বলতে পারবো রাস্তাঘাট উন্নয়ন, সব দিক থেকে সব কিছু, গ্রামে গঞ্জে, বাড়ি বাড়ি। কিন্তু এই যে ব্যাংকিং খাত বা আর্থিক খাতের যে অনিয়ম, বাংলাদেশ ব্যাংক তার উপর দায়িত্ব ছিল কি প্রত্যেকটা ব্যাংকটা দেখাশোনা করা, কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকটা দেখাশোনা করতে গেল না। গেল উল্টো ওই ব্যাংকগুলো যাদের উপর দেখাশোনা করার দায়িত্ব, তারাই গেল বাংলাদেশ ব্যাংকটা দেখাশোনা করতে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে কেটা গভর্নর হবে, কেটা ডিপটি গভর্নর হবে, ওটি ঠিক করবে ওই ব্যাংক মালিকরা। তাহলে দেশটা উল্টে ঘোরা চলছে না, রথে চলছে তো। এই যে আপনি ওই ভঙ্গি ঘোরায় চলছেন ছুটে, দেখতে তো পারতেছেন না কোথায় কি হচ্ছে। মাঝখানে কিছু ফরিয়ারা হাজার হাজার কোটি টাকা থেকে লুটপাট করে ব্যাংক থেকে, এই যে বেয়ারিশ লোন, এটা কোনদিন পাবেন না। তারা বিভিন্ন কাগজপত্র দিয়া বিভিন্ন নামে অনেকগুলো কোম্পানি খুলে টাকা নিয়ে বিদেশে চলে গেছে। 1 বছরে 2022-এ 523টি বাড়ি দুবাইতে, আপনি চিন্তা করতে পারেন? আপনি মালয়েশিয়া যে দেখেন অবস্থাটা কি, সিঙ্গাপুরের শীর্ষদ্বন্দ্বের মধ্যে আমরা এখন সুইসি অবস্থা, মোস্তফা পড়ে গেছে। আমাদের অবস্থাটা এখন অস্ট্রেলিয়া যান, সেখানে আমরা আছি। অর্থাৎ এখন এটা ঠিকই যে এখন বিশ্বের ধনীদের মধ্যে আমরা নাম লেখাচ্ছি। আদমজি ইস্পানি এভাবে 22টি পরিবার আগে ছিল, এখন হয়ে গেছে কয়শো পরিবার ধনী বলার কিছু রাখে না। আমার কিন্তু কথা যে ব্যবসায়ীরা ধনী হবে, ভারতে বিশাল বিশাল ধনী লোক আছে না, তারা কি ভারতের টাকা নিয়ে বিদেশে গেছে? ন, তারা বিদেশে অফশোর কোম্পানি খুলছে, সেখানে তারা বিশাল সাম্রাজ্য গড়তেছে। আর ভারতেও তারা করছে, দেশের অর্থনীতি পঙ্গু করে তো নয়, কোনো অর্থনীতি পঙ্গু করে নাই। কিন্তু এখানে তারা কি করছে কি, এই যে ঘুষের টাকাগুলো, কিছু মনে করেন না, সব দোষ তো রাজনীতিবিদদের। আমরা 4 জন রাজনীতি করি, রাজনীতিবিদদের ঘাড়ে পড়ে। দিন শেষে কিন্তু আমলারা কোনো দায় দায়িত্ব নেয় না, ওরা হাত মুখ দিয়ে। কিন্তু আমরা তো চাকরি করি সরকারে, প্রত্যেকে দেখবেন যে ছেলেপেলে বিদেশে আছে, বাড়িঘর আছে। এলপিআর যাওয়ার সাথে তো উনি যাতায়াত, উনি চলে যান। এর আগে তো প্রত্যেকবার আমলারা আছেন বিদেশে যাতায়াত করে। অর্থাৎ প্রত্যেকে কিন্তু এই ডলার নিতে 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 ঘুষি টাকা রাখবে কোথায়? তবে এনবিআর চেয়ারম্যানকে আমি ধন্যবাদ দিই, উনি বলছেন যে এই যে আমি 15% দিচ্ছি, অনেক অনৈতিক বলেন, এটার মধ্যে সে যে যুক্তিটা দিচ্ছে সেটা হলো যে টাকাটা অপ্রদর্শিত হয় কেন। একটা জমি আপনি কিনতেছেন, আমি বিক্রি করতেছি, আমি বিক্রি করবো 4 কোটি টাকায়, আপনি বলছেন ঠিক আছে 4 কোটি টাকায় আমি নিলাম, কিন্তু আমি রেজিস্ট্রি করবো মাত্র 50 লাখ টাকায়। এই যে 3.5 কোটি টাকা
আপনি আমাকে 50 লাখ টাকা রেজিস্ট্রি করলেন আর দিলেন আমাকে 4 কোটি, আমি 3.5 কোটি টাকা কী করলাম? এইটা আমাদের কিন্তু অপ্রদর্শিত মানি, সেটি সে বলছে যে প্রদর্শন করতে হবে। এটা কোনো ডাকাতি না। এখন প্রশ্ন হচ্ছে যে সেই লোকগুলো কারা, যারা জমি বিক্রি করছে, ভবিষ্যতে যদি কেউ প্রশ্ন তোলে যে এই টাকাটা যে তুমি 15% দিয়ে হোয়াইট করছো, কোথায় পাইছো, সে যদি দেখাইতে পারে। এটা কোনো ডাকাতি করা বা কাউকে খুন করা বা ব্যাংক লুট করা টাকা না। সেইটাই কিন্তু এনবিআর চেয়ারম্যান এটা খোলাসা করছে। যাই হোক, এটা আমরা বলবো যে এখন অর্থনীতি একটা দুরবস্থা যাচ্ছে, অতীতে কখনো এটা হয় নাই। গভর্নমেন্ট যদি এদিকে নজর না দেন, ওনার কিন্তু একটু সামনে একটা বিরাট অর্থনৈতিক ক্রাইসিস। আবার আপনার কাছে আব্দুল সালাম, অর্থনীতি দুরবস্থা নিয়ে একটু পরে আলাপ করবো। এই যে বেনজির আহমেদ, আজিজ আহমেদের বাস্তবতার মাঝে নতুন করে মানি লন্ডারিং মামলায় নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিচার শুরু, তার কিছু মন্তব্য আমি শুরুতেই বলছিলাম, আবার যদি একটু স্মরণ করে দিই, রাজনীতির আর কিছু অবশিষ্ট নেই, সব কিছু একটি মাত্র দলের দখলে। তবে সরকার তরফ থেকে বলা হচ্ছে এই সব বক্তব্য আসলে এসবই মিথ্যা বক্তব্য এবং এগুলো জনগণের জন্য অপমানজনক। মানে এই সময়ে ডক্টর ইউনূসের এই মন্তব্যগুলোকে আপনি কিভাবে দেখছেন? এটা ডক্টর ইউনূসের একা না, এই কথাগুলো তো আমরা বলে আসছি যে আইনের শাসন নাই যে জায়গায়, অর্থাৎ সরকার যখন চাবে তার বিচার হবে, সরকার যাকে চাবে না বিচার হবে না, তাই না? এটা তো পরিষ্কার যে 28শে অক্টোবরের উপরে হামলা করলো, সে হামলায় আমরা আসামি ওই আমাদের সাবেক এমপি, এবার যে এমপি হইলো থেকে আওয়ামী লীগে যায় নৌকা নিয়ে, সেও একই আসামি, তাই না? তাকে তো আওয়ামী লীগ নিয়ে যে সাথে সাথে এমপি বানায় দিল। অর্থাৎ এটা সরকারের যখন হচ্ছে কি, যখন নিয়ম কিছু এখানে প্রধান না, সরকার কি চায়, সরকার কি চায় এটাই প্রধান, তখন কিন্তু কোনো সিস্টেম ওয়ার্ক করে না, কোনো আইনের শাসন ওয়ার্ক করে না। আর যেহেতু জবাবদিহিতা থাকে না, তখন যা ইচ্ছা তাই হয়। শাহজাহান ভাই যে কথাটা বলছেন এটা তো সত্য কথা, যে আজকে বিরোধী দল থাকা দরকার। তাই শাহজাহান ভাই আজকে বিরোধী দল নাই কেন? আজকে বিরোধী দল না থাকার তো কারণ যে আপনারা পার্মানেন্টলি সরকারি দল হইতে চান এবং সরকারে থাইকাই নির্বাচনটা নিশ্চিত করতে চান, যে আমি সরকারে আছি, আমি থাকবো, কেউ আইসা বিরোধী দল যে হইতে চাও সেটা আসো, নির্বাচনে আসো, তারপর দেখা যাক কয়টা সিট দেয়। ধারাবাহিকভাবে নির্বাচন বয়কট না, নির্বাচনই তো নাই। আমরা যেটা বলছি নির্বাচনই তো নেই। যে 28শে অক্টোবর এটা হামলাটা হইলো কেন আপনি বলেন? 28শে অক্টোবর তো একটা সিম্পল একটা মহাসমাবেশ ছিল, এটা হামলাটা হইলো কেন? সাজানো ওইখানে তারাই হামলা করলো দুপুর থেকে বিকাল পর্যন্ত, তারপরে জনসভা পণ্ড করে দিয়ে 2 ঘন্টার মধ্যে কয়েক হাজার লোকের বিরুদ্ধে মামলা দিল আমাদের, কয়েক হাজার লোক, এবং সাজানো যে অমুক এই এতজন এইটার মধ্যে পুলিশ কি ওই 2 ঘন্টার মধ্যে রেডি করতে পারলো মামলাগুলি? 2 ঘন্টার মধ্যে মামলাগুলো রেডি হয়ে গেল? নিশ্চয়ই এটা আগে থেকেই তাদের প্ল্যান অনুযায়ী সেটা করছে। অর্থাৎ সরকার চায় নাই যে একটা নির্বাচন হোক। সরকার যদি চাইতো, যেটা আমরা বারবার বলছি, যে সরকার আওয়ামী লীগের ইচ্ছায় তো আর দেশ চলতে পারে না, সবার ইচ্ছায় দেশ চলবে, দেশটা তো সবার। তো একটা নির্বাচন নিয়ে প্রশ্ন আসছে যে তো আপনি ক্ষমতায় থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করেন, সো আপনি ক্ষমতায় না থেকে নির্বাচন করেন, যেটা খালেদা জিয়ার ব্যাপারে আপনারা আপত্তি তুলছেন, আমরা আপনার ব্যাপারে আপত্তি তুলছি, সো আপনি নাইমা আসেন, স্টেপ ডাউন করেন। কিন্তু ওনারা বলতেছে না, আমি ক্ষমতায় থাকবো, আমি প্রধানমন্ত্রী, এটা নিশ্চিত, তারপরে বাকি আসেন, আপনারা দেখা যাক কি করা যায়। অর্থাৎ একটা ওনারা বলছে না যে এটা মানে ভালো বিরোধী দল ওনারা পায় না, তাই না? ভালো বিরোধী দল পায় না, ওই রকম ভালো বিরোধী দল পাইলে সংসদটা ভালো চলতো। তার মানে পার্মানেন্টলি ওনারা সরকারি দলে আছেন। তো এগুলো করেই তো আজকে যেটা বললেন যে দেখেন আজকে অর্থনীতির যে অবস্থা, কি কারণে আজকে কোথাও কি বিচার আছে? আজকে আপনি বেনজিরকে ধরছেন, তাহলে আজকে 4টা এমপির ব্যাপারে স্পেসিফিক মিডিয়াতে, সব মিডিয়াতে আসছে যে 4টা এমপি সরাসরি জড়িত বিদেশি শ্রমবাজারের ব্যাপারে। সংসদে তো প্রধানমন্ত্রী বলেছেন যে তদন্ত হচ্ছে, বিচার হবে। না, এটা কোথায়? আমরা তো দেখতেছি না, এটা কয়দিন লাগে? এটা তো সাথে সাথে হওয়ার কথা, এটা তো বেশি দিন লাগার কথা না। আর আজকে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার, যে জায়গায় 60 থেকে 70,000 80,000 টাকার হইতে পারে, সেটা 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা করে নিয়ে আজকে মানুষদেরকে আজকে 24,000 কোটি টাকা কত, যে 40,000 কোটি টাকা, 24,000 কোটি টাকা। আপনি চিন্তা, এগুলো আজকে হইলো কেন? যেটা আজকে ফিরোজ ভাই বললো না, যে ফিরোজ ভাই তো ওই শেয়ার মার্কেটের সাথে জড়িত। আজকে শেয়ার মার্কেটের কারা এটা করলো এই পর্যন্ত তালিকাটা প্রকাশ করতে পারলো না। কি বললো? তৎকালীন অর্থমন্ত্রী বলল যে এরা এত পাওয়ারফুল যে এদের নাম বলা যাবে না। আবার বাজার সিন্ডিকেটের ব্যাপারেও
বাণিজ্য মন্ত্রী বলল যে এদের নাম বলা যাবে না। অর্থাৎ একটা সিন্ডিকেট, যেমনি আজকে সরকারও একটা সিন্ডিকেট করে আছে, এর বাইরে যাওয়ার তার কোনো সুযোগ নাই। আজকে সেই কারণে আজকে দেশের ধস নামতেছে। আজকে ধস নেমে এমন এক অবস্থা যে দেখেন 2009 সালে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। 24 সালে সেটা হয়েছে, যেটা 22,000 ছিল সেটা 1,82,295 টাকা হয়েছে খেলাপি ঋণ। অর্থাৎ এই যে ডে বাই ডে যে বাড়তেছে ঋণের বোঝা যে বাড়তেছে, এবং আজকে আমাদের এই যে যেটা আমি প্রথমে যেটা বলছি যে ব্যাংক বল্ট ভাইগে নিয়ে যেতেছে, আজকে বাংলাদেশ ব্যাংকের বল্টের থেকে সোনা চুরি হয়ে যেতেছে, তাই না? যে একটা তো মিসম্যানেজমেন্ট, অর্থাৎ রাষ্ট্রটা চলছে না, আজকে ওরা চালাইতে পারছে না। এই জন্যই তো বলছি, আমরা কি বলছি, আমরা তো অন্য কোনো এখনও বিরোধী দল হিসাবে আমরা বারবার সিস্টেমেটিক ওইতেই বলতেছি যে আপনি দেশ চালাইতে পারছেন না, আপনি সকল দলকে ডাকেন, বেগম খালেদা জিয়াকে ছাড়েন, আপনি একটা রাজনৈতিক সংলাপে বসেন এবং একটা নির্বাচন দেন, যে নির্বাচনটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, সবার অংশগ্রহণমূলকভাবে, তখনই যখন এইটা হবে দেখবেন যে অর্ধেক প্রবলেম কমে যাবে, অর্ধেক প্রবলেম কমে যাবে। আজকে এদেরকে তো আইনের আওতায় আনা হচ্ছে না, আজকে ঋণ খেলাপি কারা এই তালিকাটা দেন না কেন? একটু শুনে আসি শাহজাহান খান এমপি, এই যে ময়ূরপঙ্খী ঘোড়ায় চড়েছে আওয়ামী লীগ, এই যে আওয়ামী লীগ তো দেশ, ঘোড়া বলতে কিছু আছে কিনা আমি জানি না, তবে ঘোড়া কখনো ময়ূরপঙ্খী হয় না। আওয়ামী লীগ দেশ চালাতে পারছে না, বাস্তবতাকে স্বীকার করতে হবে। উনি বললেন, সালাম ভাই বললেন যে চালাতে পারছে না, ওনারা কি চালাইছিলেন? এবং একটি উদাহরণ দেই, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। সেটি হলো যে পার্লামেন্টে ওনাদের স্পিকার ছিলেন জবরুদ্দিন সরকার ব্যারিস্টার, তার বিরুদ্ধে একটি তদন্ত হয়েছিল এবং সেই তদন্ত কমিটির সদস্য আমিও ছিলাম, এবং সেই তদন্তে প্রমাণিত হয়েছে উনি ওখানে সেই দুর্নীতি করেছেন। একটা টাকা, অন্যগুলো বাদই দিলাম, একটা টাকা উনি নিজের হাতে লিখেছেন, আমি 27 লক্ষ টাকা চিকিৎসার জন্য নিলাম, যদি হাইকোর্ট আমাকে নির্দেশ দেয় আমি টাকাটা ফেরত দেব। এইটা কেন লিখছিলেন? এর আগে উনি আরো 10 লক্ষ টাকা নিয়েছিলেন, সেকেন্ড টাইম এটা নেওয়ার কথা না। এই সমস্ত আরো তারেক জিয়া 500 লিটার তেল সে নিল একদিন এক বহরে, সংসদের টাকা, এগুলো কিন্তু এর মধ্যে আসছে। তা এগুলো নিয়ে আমি যখন কথা বলি তখন আমাকে বলা হলো যে আমাকে মাপ চাইতে হবে, তা না হলে আমার বিরুদ্ধে মামলা করবে। আমি যখন লগ বই, আমি 1050টা লগ বই আমি খুঁজছি এবং সে তার থেকে বের করছি তারেক জিয়া কোথায় কত লিটার তেল নিচ্ছে, সেগুলো যখন আমি লগ বই দেখালাম তারপরে কিন্তু ওনাদের মুখ বন্ধ হয়ে গেল। এটা যে নতুন কিছু তা না, আর দুর্নীতি বাংলাদেশে আজকে যে নতুন হচ্ছে তা না, সিন্ডিকেট যে নতুন তা না। আমাদের দেশে জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষের আয়ও বেড়েছে। আপনার মনে আছে কিনা আমি জানি না, বিএনপি ক্ষমতায় থাকতে আমার দেশ পত্রিকায় লাল ব্যানার হেডে লিখেছিল বাজারে আগুন কখন, মানুষ যখন কিনতে পারছে না, জিনিস পাচ্ছে না, সেই অবস্থা। তা আমার কথাটা হলো যে এই আমরা টক শোতে অনেক ভালো ভালো কথা বলি, কিন্তু আজকে নির্বাচনের প্রশ্নে যে কথাটা বললেন সালাম ভাই, মিসম্যানেজমেন্ট, নির্বাচন নাই, 28 তারিখে ওনাদের হলো, উনি কিন্তু বলতে পারবেন যে কোনো দেশে কোনো রাজনৈতিক দল তারা কি কখনো পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করতে পারে? সেটা কিন্তু ওনারা করেছেন। ওনারা হয়তো অস্বীকার করবেন, কিন্তু তারপরে আমি যদি জিজ্ঞেস করি যে আন্দোলন মহাত্মা গান্ধী করেছিল একটা অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনের সময় চৌরি চৌরা নামক একটা থানায় যখন আক্রমণ হলো তখন কিন্তু সেই আন্দোলন তিনি বন্ধ করে দিয়েছিলেন। আর বেগম খালেদা জিয়া যখন লাগাতার অবরোধ করলেন, সেই অবরোধ দিনের পর দিন পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, যাত্রী, প্যাসেঞ্জার আর ইয়ার আপনার শ্রমিক 92 জন ড্রাইভার হেল্পার মারা গেছে। আমাকে সব রেকর্ড নাম আছে। পুলিশ মারা গেছে 17 জন, বিজিবি জওয়ান 3 জন, মুক্তিযোদ্ধা, গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক, মানে সব শ্রমজীবী মানুষ। বিরোধী দলের মন্তব্য, আমি বলছি, আমি বিরোধী দল একটা সরকার উৎখাতের জন্য মানুষ হত্যা করবে এর কোনো নজির কিন্তু, মানে ওনারা হলেন বেনজিরের চাইতে আরো অনেক বড় নজিরবিহীন ঘটনা ওনারা ঘটাইছেন।
সুতরাং ওনারা যে কথাটা বলতে চাচ্ছেন যে আমরা পার্মানেন্ট ক্ষমতায় থাকতে চাই, কোনো দল পার্মানেন্ট ক্ষমতায় থাকতে পারে না। শেখ হাসিনা নিজেও জানেন যে তিনি পার্মানেন্ট আজীবন তিনি বা তার জীবদ্দশায় সব সময় তিনি ক্ষমতায় থাকবেন, এইটাও উনি মনে করেন না। শুধু বিরোধী দল নয়, এখন ডক্টর ইউনূসও বলছেন একটিমাত্র দল। আমি যেটা মনে করি, কংগ্রেস তো খুব খারাপ অবস্থায় পড়ে গেছিল। কংগ্রেস নির্বাচন করে আজকে জনগণ তাকে একটা জায়গায় নিয়ে আসছে, এবং আমার ধারণা আগামীবার কংগ্রেস ক্ষমতায় চলে আসতে পারে। বামফ্রন্টের মতো 32-34 বছর তারা ক্ষমতা থাকার পরে মমতা ব্যানার্জি তাদেরকে পরাজিত করেছে। আজকে মমতা ব্যানার্জি এই লোকসভা নির্বাচনে 49টি আসনের মধ্যে 33টি আসন সে পেয়েছে। তাহলে পরে সে জনগণের সঙ্গে এখন আছে। ওনারা কি জনগণের সঙ্গে কতটুকু আছে প্রশ্ন নয়, সেটা যেই জনগণকে পুড়িয়ে হত্যা করতে পারে সেই জনগণ ওনাদের সঙ্গে থাকে। একটু মন্তব্যের জবাব। আইনের শাসন ওনাদের সময় কি ছিল, জাতীয় পার্টির সময় কি ছিল, আমাদের সময় কি আছে, এইটা ব্যাখ্যা দিয়ে আর বোঝানোর দরকার নেই। বাংলাদেশের মানুষ আমরা জানি। ক্লিন হার্ট অপারেশনের নামে ওই বিএনপির সময় যেভাবে তরুণদের হত্যা করা হলো, সেখানে বিএনপির লোকও মারা গেল, আমার আওয়ামী লীগের লোকও মারা গেল, মারলো আর কি, ক্লিন হার্ট অপারেশন। এই সমস্ত করে রাজনীতির অঙ্গনকে কলুষিত করেছিল বিএনপি মূলত, এই যে হত্যাকাণ্ড ইত্যাদি। আওয়ামী লীগ কোনো হত্যাকাণ্ডে যায় না। এই যে এত আন্দোলন করেছে বিএনপি, আপনি বলেন তো যে রাজনৈতিক করার জন্য, এই ওনাদের আন্দোলন দমন করার জন্য একটা লোক হত্যা করেছে, তা দেখাতে পারবে না। আর ওনাদের সময় কত শত মানুষ হত্যা হয়েছে, জাতীয় পার্টির সময় হয়েছে 17 জন, মানে আপনার এই যে শ্রমিক, বস্ত্রকল শ্রমিকদের আপনার আন্দোলন দমন করার জন্য ওনারা 17 জন শ্রমিককে হত্যা করে। ডক্টর ইউনূসের মন্তব্যের একটু জবাব। ডক্টর ইউনূসের ব্যাপারে, সে একজন আপনার নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষ, খুব সম্মানিত মানুষ, এটা যেমন সত্য, এটাও সত্য উনি এই গ্রামীণ ইয়েতে থাকতেই হবে অবৈধভাবে, এই মানসিকতাটাও কিন্তু তার সঠিক নয়, এটাও সত্য। তাকে তিনি যেটা করেছেন কর্মচারীদের বেতন বা তাদের যে পাওনা, সেটা উনি দেননি। সেইখানে যে মামলা, সেটা তো দুর্নীতি হতেই পারে, এবং সেটা নিয়ে আজকে কোর্টে মামলা করবে। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন, বিদেশি নোবেল পুরস্কার প্রাপ্ত যারা কথা বলেছে তাদের বলেছে আপনারা আসেন, দেখেন, যদি বিচার ব্যবস্থা কোনো ত্রুটি হয় সেটা বলেন, আমরা দেখব। সেটা তো মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেই দিয়েছেন। সুতরাং এইটা মনে করার কোনো কারণ নাই শেখ হাসিনা উদ্দেশ্যমূলকভাবে আপনার একজন নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওনাকে হ্যারাস করার জন্য এই কাজটা করেছেন, ঠিক না। জি, মাহমুদুর রহমান মান্না, এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ডক্টর ইউনূসকে কিছু করা হচ্ছে না, মানে এরকম একটা প্রশ্ন করেছেন যে আমি যেটা অ্যাভয়েড করতে চাইছিলাম তার মধ্যে আমাকে আবার দিয়ে আসছেন। কেন? বেনজির আহমেদের বিরুদ্ধে তো কোনো মামলা হয় না। ডক্টর ইউনূসের ব্যাপারে আপনি আগেই কনফার্ম উনি দুর্নীতি করেছেন, তার নামে মামলা হয়েছে। বেনজির আহমদকে লোহার খাঁচা বাদ দেন না, এমনিতে ওয়ারেন্টি তো করেননি, কিন্তু ডক্টর ইউনূসকে লোহার খাঁচার মধ্যে তুলেছেন। মানে এটা এক ধরনের স্যাডিস্ট প্রেজার পাওয়ার জন্য করা হয় না। আপনি লোহার খাঁচা করলেন কেন? লোহার খাঁচা তো ছিল না আমাদের এখানে। আমাদের এখানে কাঠগড়া ছিল, কাঠগড়ায় দাঁড়াতো। আমি কাঠগড়ায় দাঁড়িয়েছি, লোহার খাঁচায় এখন আমার দাঁড়াবার দুর্ভাগ্য বলেন যাই বলেন হয় নাই। এই বক্তব্য দেওয়ার পর আবার হয় কিনা, কারণ মামলা তো এখন পর্যন্ত আছে। 10 বছর হয় আমার একটা মামলা আছে, 2টো মামলা, কোনো চার্জশিটে হয়নি। 10 বছর ধরে আমার পাসপোর্ট আটকে আছে। আমার ছেলে মেয়ে 2 জন বিদেশে থাকে, দেখতে যাব, তার জন্য আমাকে পাসপোর্ট ফিরে দেওয়া হয়নি। কিন্তু বেনজির আহমদ সম্পর্কে ফরেন মিনিস্টার বলছেন যে না, ওনাদের নামে তো কোনো নিষেধাজ্ঞা নেই, তারা যেতেই পারেন। আমি যদি জিজ্ঞেস করি তার নামে নিষেধাজ্ঞা নেই, আমার নামে আছে কেন? এই একইভাবে আমি বলি বেনজিরের নামে কোনো মামলা নাই, আজিজের নামে কোনো মামলা নাই, ডক্টর ইউনূসের নামে মামলা কেন? আর এখন যে কথা নিয়ে বলছেন না যে তার নামে এই রকম অভিযোগ আছে, অভিযোগ তো যে কেউ দিতে পারে। অভিযোগ গভর্নমেন্ট যদি চায় তাহলে যে কোনো কারোর বিরুদ্ধে যে কোনো জায়গা থেকে একটা অভিযোগ নিয়ে আসতে পারে। আপনাকে দেখতে হবে এই অভিযোগের ধরনটা কি। প্রত্যেকটা অভিযোগ গভর্নমেন্ট স্পন্সর্ড,
এবং সেই অভিযোগই গভর্নমেন্ট পুঁজি করে সেই জায়গায় যাচ্ছে। তারপরে একজন আইনমন্ত্রী আছেন, তিনি আই এম সরি মানে ওর সাথে আমার খুব সুসম্পর্ক ছিল, এখনও আছে আমি মনে করি। আমার জন্য একটু ক্রিটিক্যাল এই জন্য যে আমি নিজে তো দলটা করেছি, আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের প্রতি আমার এক ধরনের ভালোবাসাও আছে ভেতরে ভেতরে, বর্তমান অবস্থার কথা বলছি না, ট্র্যাডিশনাল অর্থে বলছি। সেই দিক থেকে ওনারা যখন এরকম কথা বলেন, ডক্টর ইউনূস জাতির সঙ্গে এই মিথ্যা উচ্চারণ করে জনগণের জন্য যা অপমানজনক, জনগণের জন্য যে অপমানজনক। একটা মানুষকে জিজ্ঞেস করে রাস্তায় গিয়ে যে ডক্টর ইউনূস এই বক্তৃতা দিয়েছে, পড়ে শোনান, পত্রিকা বলছে, আপনি মনে করেন জনগণকে অপমান করেন ডক্টর ইউনূস? কি বলে? আপনি বেনজির আজিজ সম্পর্কে জিজ্ঞেস করেন, অথবা এই যে যার নামই বলছে না, আনারের কেস, আপনি ভাবতে পারেন একজনের নামে রেড অ্যালার্ট আছে, তাকে আপনি নমিনেশন দিয়েছেন, তারপরে আবার তার পক্ষে সাফাই আছেন, সে যথেষ্ট জনপ্রিয়। তারপরে ডক্টর ইউনূসের নামে মামলাকে আপনি ম্যালাফাইডি বলবেন না কি বলবেন? এই ইন্টেনশন ফেয়ার বলবার তো কোনো জায়গায় নাই। আমি একইভাবে বলছি, আমার নামে যে মামলা দিয়েছেন, আমার যে পাসপোর্ট আটকে রেখেছেন, এটা ম্যালাফাইডি ছাড়া কি? আমাকে আটকে রাখেন, কিন্তু আমি এতই ক্রিমিনাল বেনজির আজিজের চাইতে, আনারের চাইতে, এরকম আরও মানুষের। এবং দেখেন, আপনি পত্রিকা খুলবেন, প্রথম আলো তো রেগুলার দিতে, এখন অন্য পত্রিকা দিচ্ছে, সম্পদের বিবরণী। ওই উপজেলার চেয়ারম্যান আগে কত টাকার ছিলেন, এখন কত। 5 বছর আগে ছিলেন 50,000 কোটি টাকার মালিক, এখন 5 বা 50 কোটি টাকার মালিক হয়েছে। সংসদ সদস্যদেরও সংসদ সদস্য সবার কারো নামে কোনো ইনভেস্টিগেশন নাই, ওগুলো কোনো প্রমাণ না, ওগুলো কোনো মামলা নাই। ডক্টর ইউনূসের ব্যাপারে কি হয়েছে, উনি বেতন দেননি ঠিকমতো, তারটা নিয়ে গেছেন। উনি বারবার বলেছেন আমি বেতন দিয়েছি, তারপরে তাকে ফোর্স করা হয়েছে, না হলে তাকে জেলে যেতে হবে, এত কোটি টাকা আপনাকে দিতে হবে। ডক্টর ইউনূস সেই টাকা দিয়েছেন, বলেছেন আমি এই জন্যে দায়ী নই, কিন্তু তবুও তা গভর্নমেন্টের নির্দেশ যেহেতু আমি পালন করছি। সেইটা এখন আপনি বলছেন ও যে চুরি করেছিল তার প্রমাণ, না হলে টাকা দিত? এগুলো কোনো কথা? এগুলো কি ম্যালাফাইডি বলবেন না কি বলবেন? উদ্দেশ্য প্রণোদিত বলবেন না তো কি বলবেন? ডক্টর ইউনূস এক কথায় সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছেন, এখন পর্যন্ত পরিচিত আছেন। ডক্টর ইউনূসের একটা আলাদা কনসেপ্ট, সোশ্যাল বিজনেস। এবার অলিম্পিক পর্যন্ত সেটা স্পন্সর করছে। আপনি বাংলাদেশের সোশ্যাল কি বলে বিজনেসের একটা সেমিনার পর্যন্ত করতে দিচ্ছেন না। ওই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি একটা সেমিনার করেছিল, তারপরে টোটালটা স্টপ করে দিয়েছেন। সোশ্যাল বিজনেস সম্পর্কে সারা দুনিয়া এখন আগ্রহ দেখাচ্ছে। বিজনেস উইদাউট প্রফিট কীরকম করে হতে পারে? আমাদের মতো দেশে যেইখানে এইরকম প্রফিট ম্যাক্সিমাইজেশনের একদম নগ্ন নির্লজ্জ কদর্য প্রতিযোগিতা, সেইখানে কেউ আপনাকে একটা বিজনেস মডেল দিচ্ছে যে এই মডেলে ব্যবসা করলে প্রফিট করবেন, কিন্তু সেই প্রফিট হবে সোশ্যাল প্রফিট। এই প্রফিট এন্টারপ্রেনারদের কাছে যাবে না, আপনি সেটা নিচ্ছেন না। বাংলাদেশের মতো দেশ এটাই না উচিত। মানে অনেকগুলো ঘটনা পর যদি জোড়া দেন, তাহলে বিষয়টা খুবই স্পষ্ট। ডক্টর ইউনূসের হাইটটা এমন জায়গায় চলে গেছে যে আমাদের কোনো নেতা নেত্রী ওই হাইটে পৌঁছাতে পারছেন না বলে এক ধরনের ঈর্ষার মধ্যে পড়েছেন। মানুষ বলে, আমি বলছি না, ঈর্ষায় পড়বার মতো কোনো কারণ দেখছি না। এই কারণে ডক্টর ইউনূস পলিটিক্স তো করছেন না, উনি করতে গেছিলেন, দেয়ার ইজ এ ফেইলিয়ার, ওইটা আলাদা চ্যাপ্টার, ওইখানে আমি তাকে কোনো কৃতিত্ব দিচ্ছি না বা ওইটা নিয়ে। তিনি বলছেন যে রাজনীতি করতে চাওয়াটাও কি অপরাধ কিনা? নিশ্চয়ই চাইতে তো পারেন, কিন্তু পারেননি। কিন্তু রাজনীতি করতে তো সবাই চাইতে পারেন। আমি এক সরকারের সমালোচনা করতেই পারি, সেই জন্য আমি কি দেশের শত্রু হলাম, সরকারের শত্রু হলাম? আমি যদি মনে করি সরকারের এই পলিসিটা ভুল, এটা এই হওয়া উচিত ছিল, আমি কোনো পার্টি করলেও বলতে পারি, না করলেও বলতে পারি, কিন্তু সরকার এই বলাটাই পছন্দ করছে না, এটা হচ্ছে তার প্রমাণ। কাজী ফিরোজ রশীদ, একটু ভিন্ন দিকে দৃষ্টি দিতে চাই যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন। প্রশ্নটা আপনার কাছে এভাবেই রাখতে চাই যে নরেন্দ্র মোদীর সরকার আসায় কিছুটা কি আওয়ামী লীগের জন্য স্বস্তির হলো, আর যারা গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছিলেন তাদের জন্য কি কিছুটা মানে ব্যাকফুটে বলি অস্বস্তির কারণ আছে কিনা? আপনি কি দৃষ্টিতে দেখেন? অসুবিধা ওখানে আমরা শুধু বলতে পারি এক কথায় যে ভারত একটি বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ, এবং সেখানে নির্বাচনটা যেভাবে হলো, নির্বাচন নিয়ে কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো পক্ষ কোনো কথা বলতে পারে নাই। এটা হচ্ছে আমাদের শিক্ষণীয়। এক কথা শেষ করলাম। কার সুবিধা হবে অসুবিধা হবে এবং তারা কত কি এখানে নাক গলাবে আমি এটা জানি না, ভবিষ্যৎ বলে দেবে, আপনারা বুঝতে পারবেন। কিন্তু বিরোধী দল তো বলছে ভারতের মতো একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচন তারা এইখানে সবাই, আমরা সবাই চাই যে ওই নির্বাচনটা তো মডেল, সারা বিশ্বকে ওটা অনুসরণ করা উচিত। কীভাবে সবাই এতগুলো মত, এতগুলো দল, এতগুলো প্রদেশ তারা একসাথে একটা নির্বাচন করলো, কিন্তু সেই নির্বাচনের পরে কেউ কোনো কথা বলতে পারলো না। যাই হোক, আমাদের এই যে কথাগুলো আমরা বলতেছি এগুলো কিন্তু সবাই জনগণ শুনতেছে, আর আমাদের এই চারিদের মধ্যে বা আপনার মধ্যে সীমাবদ্ধ না,
সরকারি সব প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তারা মনে করেন যে এই দেশের নিয়ন্ত্রক হচ্ছে তারা, নিয়ন্ত্রক, দে আর দি কন্ট্রোলার অফ দিস কান্ট্রি। তারা যা ইচ্ছে তাই করবেন, এখানে কারো কিছু কোনো নিয়ন্ত্রণ নেই, দেখার কেউ নেই। কিন্তু লেখা আছে তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট। এই যে স্বাস্থ্য অধিদপ্তর মিঠু আফজাল, কত টাকার মালিক হয়েছে আপনি বলতে পারবেন? কিভাবে হলো? তাদের কি হয়েছে শাস্তি? কার কোথায় কি হয়েছে? আমরা তো কিছুই দেখতেছি না। এই যে একটু আগে সালাম সাহেব বললেন যে মালয়েশিয়া পাঠাবে করে শ্রমিক 17,000 যেতে পারে নাই। এখানে 24,000 কোটি টাকার লেনদেন হয়েছে। আমাদের 4 জন মাননীয় সংসদ সদস্য আছেন এবং তাদের অনেকগুলো চক্র এর সাথে জড়িত আছেন। সেই চক্র ঘুরে ঘুরে টাকাগুলো আসছে। একজন শ্রমিকের কাছ থেকে নেওয়ার কথা ছিল ধরেন 70 থেকে 80,000 টাকা, সেখানে কারো কারো কাছ থেকে অ্যাভারেজ তারা বলছে যে এইখানে 4.5 লক্ষ টাকা করে অ্যাভারেজ, 4.5 থেকে 5 লাখ টাকা পর্যন্ত এই পর্যন্ত তারা নিচ্ছেন। তো 24,000 কোটি টাকা মাত্র আসছে। এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, আমার প্রথম আলোচনা আসি যে বেঞ্জির কি 4.5 কোটি টাকা 24,000 কোটি টাকা মালিক হচ্ছে, হয় নাই বোধ হয়। অতএব এই যে আমরা এই ছোট ছোট এইগুলো কিন্তু আমরা আলোচনা দেবো না। আপনি কি বেনজিরের পক্ষে ছাপাই গাচ্ছেন? আমি বেনজিরের পক্ষে ছাপাই গেতেছি, আজিজ সাহেবের পক্ষে ছাপাই গেতেছি এই কারণে যে ওদের কাছে এই যে মিঠু বা আফজালের কাছে তারা শিশু, এদের কাছে মিঠুকে তো আপনি চিনতেন, আফজালকে চিনতেন, বেনজিরকে আপনি চিনতেন, কারণ সে পুলিশ আইজিপি, তার আগে সে র্যাবের ডিজি, তার আগে সে পুলিশ কমিশনার, ক্ষমতা ধর লোক তো, এটা সেনাবাহিনী প্রধান তো ক্ষমতা ধরলো। মানে মিঠু আফজালের তুলনায় তাহলে আরো বেশি ক্ষমতা ছিল। ও তো এইখানে দিয়ে বাদাম কিছু দিল না, বাকি ছেলেও দিত না। তো তারা হাজার হাজার কোটি টাকা কিভাবে এই দেশে লুটপাট করে বিদেশে চলে যায় আজকে, তো সেইটাকে আপনি ধরেন। অর্থাৎ সব জায়গায় সমাজের রন্ধে রন্ধে এই সমস্ত চলে গেছে। সরকারি কর্মকর্তারা তারা মনে করেন তারা দেশের নিয়ন্ত্রক, তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারো নেই। তারা হচ্ছে এক কথা বলতে হয় যে এই যে আমরা নির্বাচন করি, তারা মনে করে যে সরকার কিন্তু ক্ষমতা আমরা রাখি, অথচ সরকার যে নিজস্ব ক্ষমতা আছে এটা সরকারের কাছে আছে, তাদের কাছে নেই। দাঁড়িয়ে এইগুলো হতে পারে না সমাজে। এখানেই হচ্ছে বিপর্যয় যে রাজনীতিবিদরা রাজনীতি আমাদের হাতে মুঠে থেকে চলে গেছে, আমরা আমাদের হাতে রাখতে পারিনি অথবা পারছি না। ভারতের দিকে তো অবশ্যই আমাদের তাকাতে হবে। সেইখানে কি একটা পরিচ্ছন্ন নির্বাচন হয়ে গেল, সেখানে কি নেই সরকারি কর্মচারী নাই? একটা বিরাট অ্যাডমিনিস্ট্রেশন তো ভারতে আছে, সেইখানে তাদের আছে, আর্মি চিফ আছে, বর্ডার গার্ড আছে, অনেক রকম ফোর্স আছে, কেমন পুলিশ আছে, অনেকগুলো রাজ্য সেখানে তারা আছে। কিন্তু কোথায় কি হলো? কেউ তো কোথায় কিছু করতে পারে। এই যে একটু আগে মমতা ব্যানার্জি কথা বললেন পশ্চিমবঙ্গে, সেখানে কংগ্রেস এত এই যে তৃণমূল কংগ্রেস এত ভালো করবে এটুকু চিন্তাই করতে পারে নাই। উনি কয়েকজন লাস্টে দেখা গেল যে কয়েকজন নায়ক নায়িকা কেন্দ্রে দাঁড় করে দিলেন, টেন্ডারে বলে যে দাঁড় করে দিচ্ছে, তোমাদের চেনো, ওদের ভোট দিও। তো এখানে তাদেরকে মানুষ ছেড়ে ভোট দিল। অর্থাৎ কি, সেখানে তো বিজেপি অনেক কথা বলছিল। নরেন্দ্র মোদী এমনও ছিলেন যে উনি উত্তরপ্রদেশে সব থেকে হাইয়েস্ট ভোট পাবেন, এবং এই এবার মমতা ব্যানার্জি জরিপে তো ভুল প্রমাণ হলো, সম্পূর্ণ ভুল প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, যে অর্থাৎ জনগণ যা চায় তাই করতে পারে। আমরা এখানে তাই করতে পারি কিনা সেখানে প্রশ্ন আছে। জি আব্দুল সালাম, এই যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আপনারা এই অভিযোগটা নিয়মিতই করেন যে ভারতের উপর নির্ভর করেই এই আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে, তাহলে কি হবে বিএনপি এবং সমমনাদের পুনরুদ্ধারের আন্দোলন? এটা তো আমাদের কথা তো পরিষ্কার যে নরেন্দ্র মোদী তো তার ভিতরে আরেকজন বেনজির আরেকজন আজিজ সৃষ্টি করতে পারেনি, কারণ এখানে ওই সিস্টেম নাই। আর আরেকটা হলো যে সেখানে ভারত সেই 47 সালের পর থেকে, ভারত বিভক্তি হওয়ার পর থেকে ভারতের উত্তরাধিকার সূত্রে যে রাজনীতিবিদদের পাইছে, এবং সেই কারণে সেখানে যে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন বিল্ড আপ করে গেছে, এটা তো আর আমাদের এখানে হয় নাই, আমাদের বা পাকিস্তানে সেটা হয় নাই, এবং সেটারই ঘাটতি আমরা এখনো ভুগতেছি।
দেখেন না, নাইলে আজকে কি হয়, আমাদের এখানকারও ব্যুরোক্রেসি আর ওদের এখানেও ব্যুরোক্রেসি, দেখেন পার্থক্যটা দেখেন। সেখানে নির্বাচনটা কতদিন ব্যাপী হয় এবং এই ভোটগুলো একটা জায়গায় জমা থাকে। আমাদের এখানে হয়তো সম্ভব হয়তো এটা ব্যাংকে থেকে সোনা চুরি হয়ে যায়, আর ভোট তো আগেই কোথায় গায়েব হয়ে যেত। তারপরে দেখেন আমাদের এখানে সিএসি বলে ধান কাটায় ব্যস্ত ছিল পাবলিক, এই জন্য ভোটার উপস্থিতি কম। আবার বলে ক্যান্ডিডেটদের দায়িত্ব ভোটার নিয়ে আসা। তো এইরকম, এই তো আমাদের ইলেকশন যারা করে, তাই না? তো আমাদের এখানে এর জন্যই সবচেয়ে বেস্ট যেটা ছিল, যে আমরা এখনো বলতে পারি, যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থেকে নির্বাচন করে তাহলে প্রশাসন কোনোভাবেই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ সবাই। এই কারণে আমরা বারবার বলে আসছি যে আজকে ক্ষমতা ছেড়ে নির্বাচনটা করুক, তাহলে এই ব্যুরোক্রেসি আবার নির্বাচনটা করবে এবং এরা মানে ভালো নির্বাচনই করবে, এদেরকে নিয়ে নির্বাচন হবে। কারণ তখন আর তাদের উপর মাথার উপর লাল টেলিফোনের দৌরাত্ম্য থাকবে না, ওই প্রেশার ট্রান্সফারের চাকরি খাওয়ার বা ওই মামলা দেওয়ার ওইটা থাকবে না। আজকে নিশ্চয়ই বেনজিরের সাথে কোথাও না কোথাও স্বার্থে একটা আঘাত হাঁটছে, যে কারণে ক্রস হয়েছে বলে আজকে এই অবস্থাটা হয়েছে, নাহলে তো হওয়ার কথা না, তাই না? যে বেনজির উপরে ভর করে, যে আজিজের উপর ভর করে এই সরকার ক্ষমতায় আসছে, এরা না থাকলে তো আসতে পারতো না, এটা তো পরিষ্কার। এবং এখনও এই জন্য বলতেছি যে যারা আজকে প্রশাসনে আছে নিশ্চয়ই এটা দেখতেছে। তো এই যে পর্যন্ত ব্যুরোক্রেসি ছাড়া তো আর দেশ চলবে না, এদেরও দরকার আছে আমাদের। কিন্তু সেই ব্যুরোক্রেসি যদি দলীয়করণ হয়ে যায়, রাষ্ট্রের না থাকলে, তখন ওই অবস্থাটাই হবে। এই জন্যই আজকে এই অবস্থাটা হইতেছে। কাজে ভারতের সাথে আমাদের নির্বাচনের মানে মিলে এখানে লাভ হবে না, বুঝছেন না? তো এখানে এখন সবচেয়ে বড় কথা হলো যেটা, যে দেখেন ওই যে যেটা বলছেন, যে শাহজাহান ভাই যেটা বলছেন যে বিএনপির, এটা তো আওয়ামী লীগ মনে যত আন্দোলন করছে খালি রবীন্দ্রসঙ্গীত গাইছে আর সরকার এমনি পড়ে গেছে। আওয়ামী লীগ কিছুই করে নাই, শেরাটনের সামনে গান পাউডার দিয়া মানে পুরা বাস জ্বালায় দিছে, তাই না? তারপরে এরকম তো আরও অসংখ্য আছে। আর ওই যেগুলো আজকে ওই বোমাবাজির কথা বলেন, ওগুলো তো সব সরকারই করাইছে। আজকে যে 28 তারিখে কি আমরা হাজার মিটিং করছি পার্টি অফিসের সামনে, বিএনপি অফিসের সামনে। আমরা এই যে চিফ জাস্টিসের বাড়ি ক্রস করে পার্কে পর্যন্ত লোক চলে গেছে, কখনো তো চিফ জাস্টিসের বাড়ি থেকে কেউ ফিরেও তাকায় নাই। চিফ জাস্টিসের বাড়ি দিকে ফিরে তাকাইছে আওয়ামী লীগ, যেভাবে চিফ জাস্টিস তারা বিদায় করছে। আজকে আমাদের এখানে এই যেটা পুলিশ হসপিটাল, কোনোদিন তো সেদিকে কেউ তাকেও দেখে নাই। এই বাস্তবতা দাঁড়িয়ে যে সরকারের বিরুদ্ধে নতুন করে আন্দোলন জোরদারের ঘোষণা, শোনেন, সরকারের আপনাকে জোরদার কে এখন কি বিএনপি অস্ত্র নিয়ে মাঠে নামবে? বিএনপিকে যে এমনি তো মনে ঢাকার আমি দায়িত্বে আছি, কালকে থাকবো না। কি কারণে? যে আজকে হাসিনা টাইনা নামাইতে পারলাম না। অর্থাৎ এটা কি বিএনপি, এটা কি একটা পলিটিক্যাল পার্টির এটা কাজ? এর আগে কি বেগম খালেদা জিয়াকে তারা টাইনা নামাইছে? বেগম খালেদা জিয়া সেই সময় দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে প্রাইম মিনিস্টার হয়ে যাওয়ার পরও সে পার্লামেন্টে কেয়ারটেকার বিল পাশ করে তারপর সে রিজাইন করে আরেকটা নির্বাচন দিছে, যে কারণে সেই ওই নির্বাচনেও প্রশ্ন ছিল। তারপরে সে বিরোধী দলের আসনে এত আসন নিয়ে কেউ বসে নাই, সেটাই বসছে। আবার এরপরে সে ক্ষমতাও আসছে আবার নির্বাচনে। কাজে বেগম খালেদা জিয়ারে তার ওইভাবে কেউ ফেলাই দিতে পারে নাই, কিন্তু বেগম খালেদা তার নৈতিকতার কারণে সে সেটা করছে। আজকের এই প্রধানমন্ত্রী তো কথা দেওয়ার পরও করে নাই। আজকে এখন কি আপনি বলেন আন্দোলন মানেটা কি? আন্দোলন মানেতে যে আমরা লক্ষ মানুষ আজকে আপনার বিরুদ্ধে আমি জানাইতেছি, এই লক্ষ মানুষকে এখন ছুইটা যায় ওই বঙ্গভবন গণভবনের যায় ইট খুলে আনবে না? এটা এর জন্যই বলি যে দেশটাকে বাঁচানোর জন্য এখন আল্লাহর হস্তে এখানে আমরা 4 জনই রাজনীতিবিদ। আজকে রাজনীতিটা ফিরে আনতে হবে, গণতন্ত্রটা ফিরে আনতে হবে। সেটার জন্য আজকে দেশে চালাইতে পারতেছেন, এটা সত্য কথা, তাই না? আজকে লুটপাটের রাজত্ব চলতেছে। এর জন্য আমি কথাটা শেষ করি, রাজার হস্ত যখন কাঙালের ধন চুরি করে তখন গরিবের আর কিছুই করার থাকে না। তারা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি বড় চোর।
জি তাই না? শাহজাহান খান, আজকে এই যে দেশের অবস্থাই এরকম। প্রশাসনের উপর বিদেশি শক্তির উপর ভর করে থাকার আন্দোলন মানে কি এখন বলছিলেন আব্দুল সালাম? আমার হাসি ভাই সালাম ভাইয়ের কথা শুনে, কারণ ভূতের মুখে রাম নাম। বাংলাদেশের রাজনীতিতে যে গণতান্ত্রিক ধারা বিনষ্ট হলো কেন, কারা করল? বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জেনারেল জিয়া যে ক্ষমতা দখল করলো, তারপর থেকে যত হত্যাকাণ্ড, মুক্তিযোদ্ধা, যে সমস্ত মুক্তিযোদ্ধারা সেনাবাহিনীতে ছিল তাদের হত্যা করা, লাশ গুম করা, প্রতি রাত্রে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা, এই হত্যার মধ্য দিয়ে কিন্তু ধারাবাহিকভাবে চলল। কোনো রাজনৈতিক দল বিরোধী দলে থাকা অবস্থায় মানুষ হত্যা করে তার ইতিহাস দুনিয়ায় কোথাও নাই। সেটা সৃষ্টি করেছে বিএনপি। সেই বিএনপি 2015, একদিন না তো, 13, 14, 15 সাল, 15 সালের ঘটনাটা সবচাইতে দুর্ধর্ষতম ঘটনা তারা ঘটেছে। সেই 15 সালে আমাকে দায়িত্ব দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, যে ওদের উদ্দেশ্য হলো যানবাহন বন্ধ করে দিয়ে সরকারকে বিপক্ষে বলা, আপনাকে দায়িত্ব দিলাম, আপনি এটা করেন। আমি তখন বাংলাদেশের মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী, পেশাজীবী লোকদেরকে নিয়ে নামলাম মাঠে। আপনার মনে আছে দৃশ্যটা? আমি যখন হেলিকপ্টার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেখানে গাড়ি পড়েছে সেখানে গেছি, গাড়ি চালু করেছি, এবং ঢাকা শহরে প্রতিদিন আমার কোনো না কোনো প্রোগ্রাম থাকতো। 4 দিনের ঘটনা শুধু বলবো। 16 ফেব্রুয়ারি তারিখ, যখন খালেদা জিয়ার অফিস ঘেরাও করতে আমরা যাচ্ছি, গুলশানে আমাদের মিছিলের উপরে 20-25 হাজার লোকের মিছিল। ওনারা লক্ষ লক্ষ বলে, আমি লক্ষর কথা বললাম না, 20-25 হাজার লোকের মিছিল। সেই মিছিলের উপরে উপর থেকে বোমা মারা হলো, সিরিজ বোমা, 29 জন নেতাকর্মী আহত হলো। প্রতিবাদে প্রেস ক্লাবের প্রতিবাদ সভা করলাম পরের দিন, সেখানে বোমা মারলো। 18 তারিখে যখন আমরা মুক্তিযোদ্ধারা ট্রাক মিছিল করলাম, সেখানে বোমা মারলো। 19 তারিখে যখন জাতীয় পতাকা নিয়ে মিছিল করলাম, সেখানে বোমা মারা হলো মতিঝিল। আমার বাড়ির উপরে বোমা, বাড়ি সরকারি বাড়ি, আমি তখন মন্ত্রী, আমার সরকারি বাড়ির দেয়ালের উপরে বোমা। আমার ছেলে আসিফুর রহমান খান তখন লন্ডনে পড়াশোনা করে, তাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হলো, তোমার বাবাকে ঠেকাও, তারপরে গুলি করে হত্যা করব। আমার ছেলে ছোটটা তখন ক্লাস 4-এ পড়ে, আমার স্ত্রী আমার মেয়েকে কত ভাষায় গালাগালি করা হলো ফোন করে, এবং তাকে বলা হলো যে ছেলেকে ধরে নিয়ে যাবে। আমি 4 মাস বন্ধ করে দিয়েছিলাম ছেলের স্কুল। আমাকে পর্যন্ত নানা ধরনের হুমকি দেওয়া হলো, কিন্তু পিছু হটিনি। প্রশ্ন হলো, এই যে এটা কোন রাজনীতির ধারা, এটা কোন গণতন্ত্র? যেই গণতন্ত্রের কথা ওনারা বলেন, ওনারা সেই গণতন্ত্র হত্যার গণতন্ত্র। জজ হত্যা করলো কারা, কোন সরকারের সময়? 64টা জেলায় একসঙ্গে বোমা হামলা করলো কারা, কোন সরকারের সময়? শেখ হাসিনাকে হত্যা করতে চাইলো কোন সরকারের সময়? 21শে আগস্ট গ্রেনেড হামলা করে কেউ কোন সরকারের সময়? এবং ওনাদের নেতারা কি আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে, তার মানে আর একটা যুদ্ধ ওনারা বাধাই চেয়েছেন। শুধু তাই না, আরেকটি 15ই আগস্ট হবে, সেই কথাও কিন্তু ওনাদের নেতা বলছিলেন। তাহলে আন্দোলনের মানে কি? আমি আর সময় নেব না। আওয়ামী লীগ আজিজ এবং বেনজিরের উপরে ভরসা করে ক্ষমতা আসে নাই। আওয়ামী লীগ জনগণের দল, জনগণের উপরে ভরসা করেই আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, জনগণের উপরে ভরসা করেই বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছে। এখানে মুক্তিযোদ্ধা যারা আছে, উনি একজন মুক্তিযোদ্ধা, আমার মনে হয় মান্না সাহেবও মুক্তিযোদ্ধা। আমরা বঙ্গবন্ধুর নির্দেশ, সালাম ভাইও, আমরা যারা যুদ্ধ করেছিলাম, আমরা বঙ্গবন্ধুর নির্দেশেই কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম। এবং সেই যুদ্ধের সময় জনগণ কার উপরে ভরসা, বঙ্গবন্ধু কার উপরে ভরসা করেছেন? জনগণের উপর ভরসা করেছেন। লক্ষ লক্ষ মানুষ সোহরাওয়ার্দী উদ্যান বোঝায়, সেখানে বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে তিনি কি বলেছিলেন? আর একটা গুলি যদি চলে, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো। এবং সবচেয়ে বড় কথা হয়েছে, পাকিস্তানি সেনাদেরকে ধমক দেওয়ার সাহস একমাত্র বঙ্গবন্ধুর ছিল। আর একটা গুলি যদি চলে, তাহলে তোমাদের উপর কাছে অনুরোধ রইল, তোমরা ইয়ে করো। এবং বলছে যে তোমাদের বন্ধ কি সব বন্ধ করে দেবো, আর একটা গুলি চালাবার যে পাকিস্তানি সেনাদেরকে হুমকি দেওয়ার সাহসটা কার ছিল? জি, অনুষ্ঠানে একেবারে শেষে 4 জনের কাছ থেকে এক বাক্যে শুনে, যদি এই কাঠামো ধ্বংসই হয়ে গিয়ে থাকে, যদি, তাহলে এর প্রধান শত্রুকে এর থেকে উত্তরণের সামনে কি করণীয়? এর প্রধান শত্রুকে এবং এই থেকে উত্তরণের, এই কাঠামো ধ্বংস করলো কে, প্রধান শত্রুকে, এ থেকে উত্তরণের উপায়টা কি হবে? শত্রু মিত্র এরকম করে প্রশ্নটা না করলে আমি মনে করি ভালো হবে।
গত 15 বছরের অপশাসন, দুঃশাসন, বিভ্রান্তি, ভুল অর্থনীতি, চণ্ড শাসন, ফ্যাসিস্ট শাসন সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। দায়ী যারা এই পর্যন্ত দেশ ছেড়েছে তারা। আপনি যদি বলেন ফিরে আসবার পথ কি, সালাম এটা কয়েকবার বলবার চেষ্টা করেছেন, আপনি গণতন্ত্র ফিরিয়ে আনেন। গণতন্ত্র ফিরিয়ে আসবার জন্য সবার কাছে গ্রহণযোগ্য হয় এরকম নির্বাচন দেন। আপনি বলবেন জনগণ আমাদের সাথে আছে, তো তাইলে আপনি ক্ষমতায় না থাকলেও ভোটে আপনারই জিতবার কথা, আপনি দিবেন না কেন তাইলে? অথচ আপনি দেবেন না এটা পণ করে আছেন এবং সেই রকম করেই একচ্ছত্র এক বাক্যে সামনের দিনে করণীয় শেষ করতে চাই যে আসলে বর্তমান যে আওয়ামী লীগ দেখতেছেন বঙ্গবন্ধু আদর্শ আওয়ামী লীগ না, আধুনিক একটা আওয়ামী লীগ। বঙ্গবন্ধু আদর্শ থেকে এই আওয়ামী লীগ অনেক দূরে সরে এসছে এবং আমি মনে করি যে সামনের দিনগুলো আওয়ামী লীগের জন্য খুব ভালো দিন হবে না, তাকে অনেক অন্ধকার পথ দিয়ে চলতে হবে। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।